আচ্ছা, একটা নদীর সাথে একজন মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে? এতটাই যে সেই নদীর স্রোত যেন তার আবেগের সাথেই বয়ে চলে? মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ ঠিক এমনই এক সম্পর্কের গল্প বলে। চলুন আজ এই কবিতার গভীরে ডুব দেওয়া যাক আর আবিষ্কার করা যাক এর ভেতরের কথা। এই কবিতার একেবারে কেন্দ্রে আছে কবি আর একটা নদীর অদ্ভুত সুন্দর এক সম্পর্ক। মানে এটা শুধু একটা নদী না, এটা কবির শৈশবের আয়না। তার সব স্মৃতি যেন এই নদীটাই বয়ে বেড়াচ্ছে। তো কিভাবে আমরা এগোব? প্রথমে আমরা কবি আর এই কবিতার প্রেক্ষাপটটা একটু জেনে নেব। এরপর দেখব কবির মনে কপোতাক্ষ নদ কিভাবে জায়গা করে নিয়েছিল আর কিভাবে সেই স্মৃতি একসময় দেশপ্রেমের আবেগে রূপ নিল। আর একদম শেষে থাকবে নদীর কাছে কবির সেই আকুল আবেদন আর এই কবিতার আসল বার্তাটা কি। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। সবার আগে জানা দরকার কে এই কবি, কোন নদীকে নিয়ে এই কবিতা, আর এর পেছনের গল্পটাই বা কী। কপোতাক্ষ নদ এটা হলো বাংলাদেশের যশোর জেলার একটা নদী। আর ঠিক এই নদীর পাড়েই কবির ছোটবেলার গ্রাম সাগরদাড়ি। মানে বুঝতেই পারছেন কবির জীবনের সাথে তার বেড়ে ওঠার সাথে এই নদীটা কিভাবে জড়িয়ে আছে। কবিতাটার নাম তো কপোতাক্ষ নদ, আর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তবে এটা কিন্তু সাধারণ কোনো কবিতা না, এটা একটা সনেট, মানে চতুর্দশপদী কবিতা। আর এর সবচেয়ে মজার দিকটা হলো বাইরে থেকে পড়লে মনে হবে এটা শুধুই স্মৃতিচারণ, কিন্তু এর আড়ালেই লুকিয়ে আছে তীব্র এক দেশপ্রেমের অনুভূতি। এবার একটু ভাবা যাক কবির অবস্থার কথা। তিনি আছেন দেশ থেকে বহু দূরে, প্রবাসে। সেখানে বসে কিভাবে তার মনে এই নদীর স্মৃতিগুলো ফিরে আসছে, চলুন সেই অংশটায় যাই। কবি তখন ফ্রান্সে। ভাবুন তো, একদিকে তার মনে ভেসে উঠছে সাগরদাড়ির ছবি, সেই নদীর পাড়, শান্ত পরিবেশ, নিজের বাড়ি। আর অন্যদিকে বাস্তবটা হলো বিদেশের মাটিতে একলা থাকা, একাকিত্বের কষ্ট। এই দুইটা ছবির পার্থক্যই কিন্তু তার ভেতরের কষ্টটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। ব্যাপারটা কতটা গভীর একবার ভাবুন তো। কবি আছেন হাজার হাজার মাইল দূরে, কিন্তু তিনি যেন কপোতাক্ষের সেই কলকল শব্দটা কানে শুনতে পাচ্ছেন। স্মৃতি এতটাই জীবন্ত ছিল যে এই দূরত্বটা যেন কোনো ব্যাপারই না। আর এখন আমরা কবিতার সেই জায়গায় চলে এসেছি যেটা আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে একজন মানুষের ব্যক্তিগত স্মৃতি, একটা নদীর স্মৃতি, দেশপ্রেমের মতো একটা বিশাল আবেগে পরিণত হয়। এই জার্নিটা এটা দারুণভাবে বোঝা যায় এখানে। দেখুন, শুরুটা হচ্ছে শৈশবের স্মৃতি দিয়ে, এরপর বিদেশে বসে সেই স্মৃতির জন্য মন খারাপ হওয়া, আর সেই মন খারাপ থেকেই জন্ম নিচ্ছে নদীর জন্য এক অদ্ভুত টান, ঠিক যেন মায়ের প্রতি টান। আর শেষে গিয়ে এই টানটাই হয়ে উঠছে জলজলে দেশপ্রেম। কবি তো জীবনে বহু দেশ ঘুরেছেন, কত বড় বড় নদী দেখেছেন, কিন্তু কোনো নদী কপোতাক্ষের মতো না। কারণ কপোতাক্ষ তাকে বেঁধে রেখেছে এক মায়ের স্নেহ ডোরে। কি অসাধারণ একটা কথা, তাই না? এই একটা উপমাতেই পরিষ্কার হয়ে যায় এই নদীটা কবির কাছে শুধু পানি না, এটা যেন তার দেশ মাতারই একটা অংশ। তো কবির মনে যখন এত আবেগ, এত ভালোবাসা, তখন তিনি আর স্থির থাকতে পারেন না। তিনি নদীর কাছে একটা বিশেষ অনুরোধ করে বসেন। তার মনে তখন একটা ভয়, একটা গভীর সন্দেহ। আর কি ফেরা হবে দেশে? আর কি দেখা হবে এই প্রিয় নদীর সাথে? এই যে অনিশ্চয়তা, এই ভয় থেকেই কিন্তু তার মিনতিটা জন্মায়। আর কবির অনুরোধটাও খুব সাধারণ, খুব মানবিক। তিনি নদীকে বলছেন, আমি যেমন বন্ধু ভেবে তোমাকে মনে রাখি, তুমিও আমাকে সেভাবেই মনে রেখো। আর আমার এই যে দেশের জন্য মন কেমন করা, আমার এই আকুতি, এটা তুমি দয়া করে আমার দেশের মানুষের কাছে, মানে বঙ্গবাসীর কাছে পৌঁছে দিও। তো এই পুরো কবিতাটা পড়ার পর, এর আবেগটা বোঝার পর শেষে এসে একটা প্রশ্ন জাগে, এই কবিতাটা আসলে মানব প্রকৃতির কোন গভীর সত্যটাকে তুলে ধরে? উত্তরটা হলো সহজাত প্রবৃত্তি, মানে দেশের প্রতি, নিজের জন্মভূমির প্রতি যে টান, এটা আমাদের কেউ শিখিয়ে দেয় না, এটা ভেতর থেকে আসে, এটা একটা ইনস্টিংক্ট, ঠিক যেমনটা কবির ক্ষেত্রে আমরা দেখলাম। তাহলে আমরা যদি পুরো ব্যাপারটা এক জায়গায় করি, কি দাঁড়ায় যে খুব ব্যক্তিগত একটা স্মৃতিও দেশপ্রেমের মতো বড় অনুভূতির জন্ম দিতে পারে। প্রকৃতি, যেমনটা এখানে একটা নদী, সেটা হয়ে উঠতে পারে দেশের সাথে আমাদের নারীর টানের প্রতীক। আর দেশের জন্য এই যে ভালোবাসা, এটা কোনো নির্দিষ্ট মানুষের না, এটা একটা সর্বজনীন মানবিক অনুভূতি। কবির জীবনে যেমন ছিল কপোতাক্ষ নদ, আমাদের সবার জীবনেও হয়তো এমন কিছু একটা আছে, তাই না? কোনো একটা বিশেষ স্মৃতি, কোনো একটা জায়গা, যেটা বারবার মাতৃভূমির কথা মনে করিয়ে দেয়। সেটা হতে পারে কোনো নদীর পাড়, কোনো চেনা রাস্তা, বা হয়তো কোনো বিশেষ গন্ধ। আসলে দেশের প্রতি এই ভালোবাসাটা একটা চিরন্তন স্রোতের মতো, যা আমাদের সবার ভেতরেই নীরবে বয়ে চলে।